আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন। দখলদারিত্ব না থাকায় বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা চিত্র। এখন আর জোর করে কাউকে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া হয় না। বিলুপ্ত হয়েছে গণরুম, নেই গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতনের ভয়াবহ সংস্কৃতি। যে কোনো মূল্যে এমন পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রত্যয় শিক্ষার্থী ও ছাত্রনেতাদের। এ নিয়ে থাকছে একটি রিপোর্ট। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশ ভারত দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজনৈতিক কারণে সম্প্রতি দু দেশের সম্পর্কে যে মেঘ জমেছিল তা সরাতে প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। নির্বাচিত সরকারি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে রাজনৈতিক দলের এমন অবস্থান বিষয়ে পরিবেশ উপদেষ্টা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, গত ৫৩ বছরে রাজনৈতিক দলগুলো কী করেছিল। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ও ভারত উভয় দেশই পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করতে চায় উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুই দেশের সম্পর্ক অকার্যকর নয়, যার প্রমাণ সেই দেশের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফর। সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক কর্মসূচিতে যোগদান শেষে একথা বলেন তিনি। একটা রাজনৈতিক কারণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের মধ্যে যে একটা মেঘ এসেছিল, আমাদের উভয়ের স্বার্থেই এই মেঘকে সরাতে হবে, এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় প্রাধান্য নির্বাচন উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন কত দূর এটা আমাদের সময়ের কথা যদি জিজ্ঞেস করেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আপনাদেরকে জানাবেন। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে ৫৩ বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার। কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার। তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে ৫৩ বছর? শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ কমাতে টাস্কফোর্স গঠনের কথাও জানান পরিবেশ ও বন উপদেষ্টা। বায়ু দূষণ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা চূড়ান্ত করে গেজেট করে ২টা মিটিং করা হয়েছে, গতকাল একটা টাস্কফোর্স করে দেওয়া হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ২৪-এর চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের স্মৃতি ভুলে যেতে শুরু করেছে। ফ্যাসিস্ট হাসিনার নামে স্লোগান হয়, বিদেশে পালিয়ে থেকেও সমাবেশে যোগ দেয় বলেও মন্তব্য করেন তিনি। আর এখনও জুলাই আগস্টের অভ্যুত্থানের পর চাঁদাবাজি, তবদির বাণিজ্য চলছে বলেও অভিযোগ করে তিনি বলেন, নিজ স্বার্থের বাইরে গিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। বিগত সরকারের আমলে স্বৈরাচারী শেখ হাসিনা উত্তরের জনপদকেও বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন সার্জিস আলম। কি হলো, মানুষের কি হলো, এগুলো চিন্তা করার আমাদের সময় নেই। মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে, আমাদের চারপাশে যারা আছে, এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে, এদের অধিকাংশ মানুষকে এত বেশি স্বার্থপর মনে হয়, তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল, রক্ত দিল, এত পরিবারের এত হাহাকার, এগুলোর আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি, এই ফলটার দিকে আমরা যেতে পারবো কিনা। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
দাম বাড়ানোর পরেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত নেই। দু একটি ব্র্যান্ড ছাড়া কোনো কোম্পানির সয়াবিন তেল মিলছে না খুচরা বাজারে। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম, কমেছে নতুন আলুর দাম, তবে বাড়তি দামেই কিনতে হচ্ছে পেঁয়াজ। মেজবা হাসানের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে এখনও ভোজ্য তেল সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ নেই। দোকানের তাকে তাকে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত তেল শোভা পেলেও শুধুমাত্র রাইস ব্রান তেল দিয়েই সাজিয়েছেন ভোজ্য তেলের সারি। তাও আবার সব কোম্পানির নয়, দুই একটি কোম্পানির তেল বিক্রি করছেন দোকানিরা। এ কারণে বাজেটের বাইরে বেশি দামে অনেকটা বাধ্য হয়ে এই তেল কিনছেন ভোক্তারা। সোয়াবিন তেল কম, মানে মার্কেট সাপ্লাই কম। কৃত্রিম সংকটের কারণ হিসাবে সরবরাহ প্রতিষ্ঠানগুলোর উপর দায় চাপাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বাড়ানোর পরে আর মাল আপনার আসে নাই। আমার কার্টন 10 কার্টন, আমার দিতেছে 2 কার্টন, 1 কার্টন। 3-4 কার্টন তেল দিছে, এরপরে আজকে 2 দিন আবার তেল বন্ধ। কেন? তেল নাই। কি সমস্যা? দামে প্রতি লিটারে 8-10 টাকা বাড়াইছে, এরপরেও এখন সাপ্লাই দিচ্ছে না। তাদের নাকি হয় নাই, আরও লাগবে। লুজ তো অ্যাভেলেবেল আছে, কিন্তু লুজ তেলের দাম এখনো আগের মতনই আছে, কমতেছে না। ভরা মৌসুমেও চড়া দামেই সবজি কিনতে হচ্ছে সাধারণ মানুষের। এখনো একটি ফুলকপি কিনতে গুনতে হচ্ছে 50 টাকা, বেগুনের কেজি 60 থেকে 80 টাকা। তবে নতুন আলুর দামে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন আলু দাম এখন 80 টাকা কেজি, সিম আছে 60 টাকা কেজি, শসা দেশিটা আছে 100 টাকা কেজি, হাইব্রিড আছে 60 টাকা কেজি। প্রতি মাসেই আসলে বাজেট থেকে বাজেট ক্রাইসিস হচ্ছে প্রতি মাসেই। আমদানি শুল্ক কমানোর প্রভাব পড়েনি পেঁয়াজের বাজারে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া মূল্যে। ইন্ডিয়ান পেঁয়াজ 100 টাকা বিক্রি হচ্ছে, 110 টাকা বিক্রি হচ্ছে পুরোনোটা। দেশি পেঁয়াজ 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেয় খবর টবরে দেয় যে নাম কমবে গেছে, এখন তো দেয় না, বাজারেই দেয় না, সপ্তাহে দাম। একটা বান্ডেল নিয়ে ঢুকছে, এখন খালি বের হতে হচ্ছে আর কি, ব্যাপারটা এরকম অনেকটা। বেড়েছে সব ধরনের মাছের দাম, ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। সোনালী মুরগি হলো 320 টাকা, আর ব্রয়লার মুরগি হলো 90 টাকা, 190। ব্রয়লার মুরগি একদিনে বেড়ে গেছে 10 টাকা। ভোক্তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে আনতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দখলদারিত্ব না থাকায় বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা চিত্র। গেল 4 মাসে জোর করে কাউকে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া হয়নি। বিলুপ্ত হয়েছে গণরুম, নেই গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতনের ভয়াবহ সংস্কৃতি। যে কোনো মূল্যে এমন পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের। ইতিবাচক রাজনীতির আশ্বাস দিচ্ছেন ছাত্রনেতারা। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়। তারপর বহু সংগ্রাম আর ত্যাগের সাক্ষী হয় গোটা পৃথিবী। হাজারো শহীদের রক্তে বিধৌত হয় এদেশের মাটি। নতুন বাংলাদেশ পায় 18 কোটি মানুষ। তবে কতটা পরিবর্তন এসেছে এই ক্যাম্পাসে? আপনি যদি এখন মধুর ক্যান্টিনে যান, আপনি খুব একটা অ্যামেজিং দৃশ্য দেখতে পারবেন। সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে 3টা ছাত্র রাজনীতির অর্থাৎ 3টা দল 3 পাশে টেবিল নিয়ে তারা তাদের সদস্য সংগ্রহ করছে। একজন ছাত্র সে ফেসবুকের কোন পোস্টে গিয়ে রিয়াক্ট করতেছে, কোন পোস্টে গিয়ে কমেন্ট করতেছে, এগুলি অবজার্ভ করা হতো। এগুলো অবজার্ভ করে ফাইন্ড আউট করা হতো যে আসলে এই ছাত্রটা সে কোন মতাদর্শ লালন করে। একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন দীর্ঘদিন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারিত্বে থাকা হলগুলো এখন অনেকটাই দখলমুক্ত, চলছে প্রশাসনের নিয়মে। একটা শিক্ষার্থী যখন হলে উঠতো তাকে নিয়মিত গেস্ট রুম করতে হতো, প্রোগ্রাম করতে হতো, এমনকি হল গেটে তাকে ভয় নিয়ে চলতে হতো যে কোন ভাই কোন দিক থেকে দেখে ফেলে। তবে ক্যান্টিনে খাবারের মানসহ বেশ কিছু ইস্যুতে এখনও অসন্তোষ আছে শিক্ষার্থীদের মাঝে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আমূল সংস্কার চান সাধারণ ছাত্রছাত্রী সহ ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। ছাত্রলীগের গত 15.5 বছরের দখলদারিত্ব এবং একই সাথে একটি নেতিবাচক রাজনীতিকে বিলুপ্ত করে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। যদি ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো ফাংশন করতে হয় এবং আসলেই তাদের দীর্ঘমেয়াদে নিজেদের কথা ভাবতে হয়, ছাত্রদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে আসলে ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে তাদের কাজ করতে হবে। শুধু দখলদারিত্ব নয়, সব অনিয়ম এবং সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। 15 বছরে একটা বড় প্রজন্ম তৈরি হয়ে গেছে, যে প্রজন্ম
কোনো সময়ই ছাত্র রাজনীতির ভালো দিকটা দেখেনি। যৌক্তিক সংস্কার যেগুলো হওয়া দরকার, ছাত্র বান্ধব, এটা যদি না নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন বা 2-4টা ছাত্র সংগঠনই পুরো ছাত্র জনতার ভিতরের ভয়টাকে দূর করতে খুব একটা পারবে বলে আমার মনে হয় না। সৌহার্দ্য ও সহনশীলতা সহ ভিন্নমত গ্রহণ করার মানসিকতা নিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে। দেশের মানুষের কাছে ভোট চাইবার মুখ তাদের নেই বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের সিলেট জেলার কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, পিলখানায় 57 জন সামরিক কর্মকর্তাকে হত্যা, দেশের আলেম ও জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করেছে আওয়ামী লীগ। এরকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর মেনে নিতে চায় না। কোনো অপশক্তির কাছে জামায়াতে ইসলামী মাথা নত করবে না উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ দায়িত্বজ্ঞানহীন নয়, বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিদেশে বসেও দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা, এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা, তাদের কাছে গিয়ে জানুন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করছে। কির্বি বলেন, আমরা বাংলাদেশি নেতাদের সঙ্গে আমাদের আলোচনায় ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করে উল্লেখ করছি। অন্তর্বর্তী সরকারও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। এক অঙ্কের ঘরে নেমেছে তাপমাত্রা। দেশের সর্বনিম্ন 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উত্তরাঞ্চলের 2 বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তেঁতুলিয়ায় শীতের দাপটের পাশাপাশি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। রাস্তাঘাট অনেকটা জনশূন্য, দেখা নেই সূর্যের। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া গরিব মানুষ। ভোরে নীলফামারী ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। হিমেল বাতাসে উত্তরের এ জেলায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। সৈয়দপুর বিমানবন্দরে বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল। নওগাঁয় শীতের দাপট ও কুয়াশায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়ে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো জেলা। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া মৌলভীবাজার, সিরাজগঞ্জ, নাটোর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় বেড়েছে শীত। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 2-3 দিন শীতের মাত্রা আরও বাড়বে। এরপর কয়েকদিন শীতের তীব্রতা কম থাকবে এবং 20 তারিখ থেকে সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে। আগামীকাল পরশু হয়তো আপনার সামান্য একটু কমতে পারে, তবে যেটা হবে পরশুদিন থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে হয়তো আপনার সোমবার থেকে বাড়ার পরে 19-20 তারিখে যে আবার নতুন করে তাপমাত্রা কমবে। সেক্ষেত্রে আপনার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে। এদিকে ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর প্রায় 6.5 ঘন্টা পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ রুটে দুর্ঘটনা এড়াতে রাত 3টার পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় নৌ রুটের উভয় ফেরিঘাটে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কুয়াশা কেটে গেলে সকাল 9:30টার পর থেকে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হতে শুরু করে।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।